জাতীয় কংগ্রেস রাজনৈতিক দলের খবর রাখে, কোনো ক্লাবের নতুন কে কার পাড়ায় কে কার অঞ্চলে নতুন ক্লাব তৈরি করলো, সামাজিক সংগঠন তৈরি করলো, সেগুলোর খবর আমরা রাখি না। বিভিন্ন কেন্দ্রে প্রার্থী দেব এবং আমি আগামী সরকার যে তৈরি হবে 26-এ তার ডিসাইডিং ফ্যাক্টর হব, এত সহজ নয় রাজনীতিটা। হুমায়ুন কবিরের মধ্যে নিজেরই তো ইন্টিগ্রিটি নেই। উনি কংগ্রেস, তৃণমূল, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, আবার বিজেপি, কতবার যে দল চেঞ্জ করেছে আপনি যদি হুমায়ুন কবিরকে জিজ্ঞেস করেন নিজেই জানেন না। কংগ্রেসের সঙ্গে পথ হাঁটতে চললে কংগ্রেস হাঁটতে রাজি আছে, কিন্তু কংগ্রেস গিয়ে কোনো ক্লাবকে বলবে না তোমাদের সঙ্গে আমরা জোট করতে চাই। কি ভরতপুর আর রানীনগরে দু জায়গায় প্রার্থী দেব, প্রার্থী হয়ে দু জায়গার থেকেই জিতবো, আবার দিদির কাছে যাব, দিদি আমাকে জামাই আদরে নিয়ে নেবে, যে ঘোষিত তৃণমূলের লোক। হুমায়ুনের এখন দিদির ওপরে অভিমান হয়েছে, দিদি আবার ডেকে আয় বাবা বলে কাছে ডেকে নেবে, আবার হুমায়ুন ফিরে চলে যাবে। তৃণমূল থেকে সাসপেন্ডেড হয়ে নিজের দল গড়ে ফেলেছেন হুমায়ুন কবির। শুধু তাই নয়, বিধানসভা নির্বাচনে তিনি দেখিয়ে দেবেন এরকম মন্তব্য করেছেন, আবার মঞ্চ থেকে প্রার্থীও ঘোষণা করেছেন। আবার সেই প্রার্থী অনেক ক্ষেত্রে রাজি হচ্ছেন না নির্বাচন লড়তে। এমন একটা পরিস্থিতিতে জনতা উন্নয়ন পার্টিকে আসনে নামিয়ে দিয়েছেন হুমায়ুন কবির। তার আশু লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি দেখিয়ে দেবেন তার রাজনৈতিক দলটার ভবিষ্যৎ কী হতে চলেছে এবং হুমায়ুন কবিরের ভবিষ্যৎ কী হতে চলেছে তা নিয়েই আজকে আমরা কথা বলবো। কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। সুমনদা, আপনাকে স্বাগত জানাই। বলছি, হুমায়ুনের নতুন দল জনতা উন্নয়ন পার্টি, কি তার ভবিষ্যৎ? দেখুন, কংগ্রেস 150 বছরের একটা পুরনো দল এবং আমি গর্বিত যে আমি সেই দলের মুখপাত্র হওয়ার সুযোগ পেয়েছি। জাতীয় কংগ্রেস রাজনৈতিক দলের খবর রাখে, কোনো ক্লাবের নতুন কে কার পাড়ায় কে কার অঞ্চলে নতুন ক্লাব তৈরি করলো, সামাজিক সংগঠন তৈরি করলো, সেগুলোর খবর আমরা রাখি না। তবে উনি একজন বিধায়ক, খুব স্বাভাবিক সংবাদে দেখতে পেয়েছি উনি নাকি একটি সংগঠন তৈরি করেছেন জনতা উন্নয়ন পার্টি বলে। দেখুন, পার্টি লিখলেই তো সেটা পার্টি হয় না, পার্টির একটা আইডিওলজি থাকতে হয়, পার্টির একটা আগামী দিনের রূপরেখা থাকতে হয়, কর্মসূচি থাকতে হয়। সেই বিষয়ে উনি কিছু বলেননি। উনি খালি বলেছেন যে আমি বিভিন্ন কেন্দ্রে প্রার্থী দেব এবং আমি আগামী সরকার যে তৈরি হবে 26-এ তার ডিসাইডিং ফ্যাক্টর হব। এত সহজ নয় রাজনীতিটা। কারুর এই ভারতীয় জনতা পার্টির বা বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দলের যারা সাম্প্রদায়িক রাজনীতি করে তাদের ফান্ডিং নিয়ে আমি একটা চাট করে ক্লাব খুলে ফেললাম, তারপর সেটাকে নিয়ে বাজারে বেরিয়ে পড়লাম বাজার করতে, মার্কেটিং করতে। ওইভাবে বাংলার মানুষ কোনো রাজনৈতিক দলকেই কোনো দিন সমর্থন করেননি, আগামী দিনেও করবেন না। আন্দোলনের মধ্যে দিয়ে উঠে আসতে হয়, তবেই একটা সিম্বল, একটা আইডিওলজি, একটা কর্মসূচিকে বাংলার মানুষ রেকগনাইজ করেন। তা হুমায়ুন কবিরের মধ্যে নিজেরই তো ইন্টিগ্রিটি নেই। উনি কংগ্রেস, তৃণমূল, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, আবার বিজেপি, কতবার যে দল চেঞ্জ করেছে আপনি যদি হুমায়ুন কবিরকে জিজ্ঞেস করেন নিজেই জানেন না। ওনার আইডিওলজিটা কী সেটা আগে হুমায়ুন কবিরকে বলতে হবে। উনি গণতান্ত্রিক পরিসরে নির্বাচন কমিশনের সিস্টেম অনুযায়ী উনি রাজনৈতিক দল করতেই পারেন, সেটাকে রেজিস্টার করতেই পারেন। রেজিস্ট্রেশন ওনার হয়েছে কিনা আমি জানি না, তবে উনি যেসব মন্তব্যগুলো করছেন উনি ডিসাইডিং ফ্যাক্টর হবেন। জাতীয় কংগ্রেস হাত বাড়ালে নাকি উনি জাতীয় কংগ্রেসের সঙ্গে জোট করবেন। আপনি হুমায়ুন কবিরকে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি একটা কথা বলি, জাতীয় কংগ্রেস সর্ববৃহৎ রাজনৈতিক দল। সেই জাতীয় কংগ্রেস কোনো ক্লাবের সঙ্গে, কেউ ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্রের পক্ষে কংগ্রেসের সঙ্গে পথ হাঁটতে চললে কংগ্রেস হাঁটতে রাজি আছে, কিন্তু কংগ্রেস গিয়ে কোনো ক্লাবকে বলবে না তোমাদের সঙ্গে আমরা জোট করতে চাই। এইসব দুঃস্বপ্ন, যেগুলো অলীক স্বপ্ন বলবো, অলীক স্বপ্ন যেগুলো হুমায়ুন কবির দেখছেন, দেখতে বারণ করুন। কারণ উনি তো দল থেকে সাসপেন্ড হওয়ার পরই বলেছিলেন কি ভরতপুর আর রানীনগরে দু জায়গায় প্রার্থী দেব,
প্রার্থী হয়ে দু জায়গার থেকেই জিতবো, আবার দিদির কাছে যাব, দিদি আমাকে জামাই আদরে নিয়ে নেবে। যে ও তো ঘোষিত তৃণমূলের লোক, এবং উনি ঘোষণাও করে দিয়েছেন দিদির কাছে উনি আবার ফেরত যাবেন। তাহলে এই সব আজে বাজে কথা বলা, প্রার্থী দেওয়া, কখনো কোথাও কাউকে দাঁড় করিয়ে দিচ্ছে, তারপর সেই প্রার্থীকে উইথড্র করে নিচ্ছে, এই রাজনৈতিক পরিপক্কতা না থাকলে এইসব হয়। হুমায়ুনের এখন দিদির ওপরে অভিমান হয়েছে, দিদি আবার ডেকে আয় বাবা বলে কাছে ডেকে নেবে, আবার হুমায়ুন ফেরত চলে যাবে। সেই জন্য হুমায়ুনের বাংলার রাজনৈতিক পরিসরে কোনো জায়গা নেই। আপনারাও শূন্য, হুমায়ুন কবিরও শূন্য থেকে শুরু করছেন, তাহলে জোট করলে অসুবিধে কোথায়? না না, আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা মনে করি না, যাদের কোনো কর্মসূচি নেই, আইডিওলজি নেই, তারা জোট করবে এবং সেই জোটের আমরা শরিক হব, আমাদের সে প্রয়োজনীয়তা নেই। জাতীয় কংগ্রেস নিজের পথে চলতে পুরো দস্তুর প্রস্তুত, এবং জাতীয় কংগ্রেস 2026-এর নির্বাচনে নিজেদের লড়াই নিজেরা লড়বে। আমাদের কোনো কবিরকে, হুমায়ুনকে দরকার নেই। আচ্ছা, ওনার কণ্ঠে এতবার এই ফিরহাদ হাকিমের ওপর রাগ কেন? ফিরহাদ হাকিম কি সাসপেন্ড করলেন ওনাকে? এবং কথায় কথায় তিনি বলেন ফিরহাদ হাকিমকে দেখিয়ে দেবো, এবং তিনি বলেছেন যে ভরতপুর তো বটেই, পশ্চিমবঙ্গের আরও গুরুত্বপূর্ণ জায়গা, এবং কলকাতাতেও একটা দুটো আসন পাবে বলছে। ফিরহাদ হাকিমের ওপরে ওনার কেন রাগ আমার জানা নেই। বিষয়টা হচ্ছে, এটা ইন্টারনাল একটা স্কোয়াবল হতে পারে, যে দলের মধ্যে হয়তো ফিরহাদ হাকিমের জন্যেই উনি আরেকটা সংখ্যালঘু মুখ হিসাবে উঠে আসতে পারেন, সেটাও ঘটনা। ফিরহাদ হাকিমের সঙ্গে কম্পিটিশানে উনি পেরে ওঠেননি। ফিরহাদ হাকিম দিদিমণির বেশি কাছাকাছি হয়ে গেছে, ফিরহাদ হাকিম একটা মুখ হয়ে গেছে, যেই জায়গাটা হয়তো ওনার পাওয়ার ইচ্ছা ছিল। উনি হাজার প্রতিবাদ, প্রতিরোধ, বিভিন্ন হুঙ্কার মুর্শিদাবাদের মাটিতে বসে ছেড়ে কোনো লাভ পাননি। এই সব কারণে ফিরহাদ হাকিমের উপরে ওনার রাগ থাকতে পারে, কিন্তু পলিটিক্যাল ইন্টিগ্রিটি তো আমার মনে হয় ওনার চেয়ে ফিরহাদ হাকিমের বেশি আছে। কারণ এই ভদ্রলোকই তো বিভিন্ন ধরনের কথা বলেছিল, যার থেকে সাম্প্রদায়িক বিষও ছড়ায়। তা কোনো রাজনীতিবিদ এমন কোনো রাষ্ট্রে বা রাজ্যে যারা রাজনীতি করবে, তাদের মুখ থেকে যদি কোনো সাম্প্রদায়িক উস্কানির কথা ওঠে, তাদের রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক সত্তা নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু হুমায়ুন কবিরেরও উঠছে। সেই জন্যে হুমায়ুন কবিরের ওই ক্লাব নিয়ে জাতীয় কংগ্রেস চিন্তিত না। আমরা কথা বলছিলাম সুমন রায়চৌধুরীর সঙ্গে, কংগ্রেসের মুখপাত্র। তিনি বলছেন যে হুমায়ুনের দল বা তার ক্লাব বা তার প্রতিষ্ঠান নিয়ে জাতীয় কংগ্রেসের কোনো জানবার কোনো ইচ্ছা নেই, এবং তাকে নিয়ে ভাববারও সময় নেই, কারণ সামনে বিধানসভা নির্বাচন, তারা তাদের মতো করে এগোতে চান। ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে সুচারু, দাদা দিদি রাজনীতি।